রবি মৌসুমের আগেই বরেন্দ্র অঞ্চলে সারের তীব্র সংকট। 50 কেজির বস্তায় দাম বেড়েছে 250 টাকা পর্যন্ত মজুত করছে অসাধু ব্যবসায়ীরা, অভিযোগ কৃষকের। এবং বন্যার ক্ষত না কাটতেই লোডশেডিংয়ে বিপর্যস্ত সিরাজগঞ্জের তাঁত শিল্প। দিনে 3 থেকে 4 ঘন্টা বিদ্যুৎ না থাকায় উৎপাদন ব্যাহত। রং সুতার অনিয়ন্ত্রিত বাজারে লোকসানের মুখে তাঁতিরা। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন। বিভাগীয় সময়ে থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে রাজশাহী বিভাগ, সঙ্গে আছে আমি ইমদাদুল হক। রবি মৌসুমের আগেই রাজশাহীতে দেখা দিয়েছে সারের সংকট। বেশি সংকট পটাশ ও ডিএপি সারের। কৃষকের অভিযোগ, বাড়তি দর নেয়ার পাশাপাশি আলু চাষের জন্য বিত্তশালীরা আগাম সার মজুত করছেন। তবে কৃষি বিভাগের দাবি, চলতি বছর সারের কোনো সংকট নেই। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে মওদুদ রানার রিপোর্ট। খরিফ মৌসুমের শেষের দিকে এখন কৃষক ব্যস্ত তাদের ফসল ঘরে তুলতে। কিছুদিন পর শুরু হবে রবি মৌসুমের ফসল চাষ। তবে তার আগে রাজশাহীতে দেখা দিয়েছে সার সংকট। বাজারে এখন বর্তমান ফসফেট সার পাওয়া যাচ্ছে না। আগে 12 দিন আগে ছিল বাজারে আপনার 1400 টাকা বস্তা, কিন্তু 12 দিন পরে এখন 1650 টাকা বস্তা। বাজারে এখন নাই মোটাটা, বাজারে চিকনটা পাওয়া গেলেও আপনার দাম বেশি। কৃষকেরা বলছেন, পবার একাধিক ডিলারের বিক্রয় কেন্দ্রে গিয়েও তারা এমওপি সার পাননি। সংকট রয়েছে পটাশ ও ডিএপি সারেরও। চাহিদার তুলনায় সার অপ্রতুল হওয়ায় বেড়েছে দাম। অসাধু ব্যবসায়ী ও বিত্তশালীরা আলু চাষের জন্য আগাম সার মজুত করারও অভিযোগ তাদের। চাহিদা অপ্রতুল, মানে অল্প, এজন্য এই জিনিসটা আমাদের একটু শর্ট হচ্ছে। তাহলে ইউরিয়া অ্যাভেলেবল। তবে কৃষি বিভাগ বলছে সারের সংকট নেই। সিন্ডিকেটের অপতৎপরতা রুখতে বাজারে মনিটরিং চলছে। সারের কোনো সমস্যা হবে না এবং কৃষকের কাছে পর্যাপ্ত সার কৃষকরা পাবেন এবং তারা তাদের ফসল উৎপাদনের যে ধারা, সেই ধারা তারা টিকিয়ে রাখতে পারবে। 50 কেজির এক বস্তা টিএসপি সারের সরকারি দাম 1000 টাকা হলেও রাজশাহীর বিভিন্ন বাজারে খুচরা বিক্রি হচ্ছে 1150 টাকা। একইভাবে 1050 টাকা বস্তার ডিএপি সার বিক্রি হচ্ছে 1200 থেকে 1300 টাকা। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। নাটোরের সিংড়া উপজেলার উন্মুক্ত জলাশয়গুলোতে অবৈধভাবে বাঁশ জালের বাঁধ দিয়ে ধরা হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছের পোনা। স্থানীয় প্রভাবশালীদের দখলে থাকা এসব জলাশয়ে বড়শি দিয়েও মাছ ধরতে পারেন না এলাকাবাসী। অনিয়ম বন্ধে অভিযান অব্যাহত রাখার আশ্বাস জেলা প্রশাসনের। আলমামুনের পাঠানো তথ্য ও রকুনুজ্জামানের ছবি নিয়ে রিপোর্ট। নদীর একাংশে বাঁশ ও জাল দিয়ে দেয়া হয়েছে বাঁধ। সেখান থেকে বড় মাছের সঙ্গে ধরা হচ্ছে বিভিন্ন জাতের মাছের পোনাও। নাটোরের সিংড়া উপজেলার আত্রাই নদী সহ সোনাডাঙ্গা খাল, পাটকল বিল, হাঁসপুকুরিয়া বিলের 8টি স্থানে বাঁধ দিয়ে পোনা ধরা হচ্ছে। অভিযোগ উঠেছে, প্রভাবশালীরা বাঁধ এলাকায় বড়শি দিয়েও মাছ ধরতে দেয় না স্থানীয় মৎস্যজীবীদের। এছাড়া আত্রাই নদীতে নৌকা চলাচলের সময় জালের কোনো ক্ষতি হলে মাঝির কাছ থেকে কয়েকগুণ ক্ষতিপূরণ আদায় করা হয়। এমনকি মৎস্য বিভাগের অভিযানের সময় নাটকীয়ভাবে তারা বাঁধ তুলে দিয়ে আবার তৈরি করে বাঁধ। মাছ মারা যাবে না, বাইরে মাছ মারো। নৌকলে সিংড়া আইছে আসতে সময় ধরেন সতীমতি আছে, মাজলি ধরেন যে টেহা জোরে ফোনা মোটরে মারলে অভিযান চালায়, সুতিটা নষ্ট করে বা কেটে ফেলায়, পরক্ষণে আবার বসা। পাটকল বিলের বাঁধ স্থাপনকারীদের দাবি, প্রশাসনের দেয়া নির্ধারিত সময় মাছ ধরেন তারা। এই মাসের এই কয়েকদিন কি ওই দিন একটা ডেট আছে, ওই অনুযায়ী দেওয়া হচ্ছে। এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি মৎস্য বিভাগের কোনো কর্মকর্তা। তবে জেলা প্রশাসক জানান, অনিয়ম বন্ধে অভিযান অব্যাহত থাকবে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে এবং পর্যায়ক্রমে আমরা সকল সুতিজাল ব্যবহারীকে আইনের আওতায় আনতে চাই। মৎস্য বিভাগের তথ্য মতে গত বছর নাটোরের সিংড়া উপজেলার উন্মুক্ত জলাশয়, চলনবিল ও নদী থেকে প্রায় 10,000 মেট্রিক টন দেশীয় প্রজাতির মাছ আহরণ করা হয়। সময় সংবাদ, নাটোর। ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী তাঁত শিল্প। 2 দফায় বন্যার ক্ষতি কাটিয়ে তাঁত পল্লীতে যখন পুরোদমে কাজ শুরু হচ্ছিল, তখনই দেখা দিয়েছে 3 থেকে 4 ঘন্টার লোডশেডিং। এতে ব্যাহত হচ্ছে উৎপাদন। একই সঙ্গে রং ও সুতার অনিয়ন্ত্রিত বাজার ব্যবস্থাপনায় লোকসানের মুখে তাঁতিরা। অমৃত সেনের ছবিতে রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট।
একসময় সিরাজগঞ্জ সদর, বেলকুচি, শাহজাদপুর, চৌহালি সহ বেশ কয়েকটি উপজেলার মানুষের ঘুম ভাঙত হাতে তৈরি তাঁত যন্ত্রের খটখট শব্দে। তবে আধুনিক যন্ত্র প্রযুক্তির যুগে হাতে তৈরি তাঁত যন্ত্রের জায়গা দখল করে নিয়েছে ইলেকট্রিক তাঁত যন্ত্র বা পাওয়ারলুম। এসব পাওয়ারলুমে উৎপাদন ক্ষমতা হাতে তৈরি তাঁত যন্ত্রের চেয়ে কয়েক গুণ বেশি। তবে বর্তমানে ঘন ঘন লোডশেডিং এর ফলে চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই তাঁত শিল্পের উৎপাদন ব্যবস্থা। চলতি বছর দুদফা বন্যার পানিতে তলিয়ে ক্ষতিগ্রস্ত হয় অসংখ্য তাঁত যন্ত্র। এতে লোকসানের মুখে পড়ে এই শিল্পের সাথে জড়িত ৫ শতাধিক ব্যবসায়ী। বন্যার ক্ষতি কাটিয়ে উঠে যখন পুরোদমে কাজ শুরু হচ্ছিল তাঁতপল্লীগুলোতে, ঠিক তখনই দিনে ৩ থেকে ৪ ঘন্টা লোডশেডিংয়ে ব্যাহত হচ্ছে এ শিল্পের উৎপাদন। প্রতি বছর শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে এই সময়টায় বাহারি সব শাড়ি তৈরিতে কর্মব্যস্ত থাকে প্রতিটি তাঁতপল্লী। কিন্তু বর্তমানে লোডশেডিংয়ের ফলে উৎপাদন ব্যাহত হয়, অলস সময় কাটাতে হচ্ছে শ্রমিকদের। একই সঙ্গে দফায় দফায় রং ও সুতার দাম বৃদ্ধি, সব মিলে চরম লোকসানের মুখে জেলার ঐতিহ্যবাহী এই শিল্পটি। যে কারেন্ট থাকে কারেন্টে কাজ করে তো আমাদের সংসার চলে না। সামনে পূজা আছে, একটু আমরা কাজকর্ম করে একটু আমরা দেওয়াবো, কাজকর্ম আমরা একটুই করবো, কিন্তু আমাদের জন্য সেটা আমাদের হইতেছে না। তাঁত শিল্পকে লোকসানের হাত থেকে রক্ষায় সরকারিভাবে সহায়তার দাবি তাঁত মালিকদের। তাঁতের সমস্ত জিনিসপাতি যেগুলো আছে ট্যাক্স ব্যাক কমায় যদি একটু আমাদের এগুলা কেনার জন্য মানে ক্রয় ক্ষমতার মধ্যে হইতো, তাহলে হয়তো এটার কিছুটা তাঁতি আবার ঘুরে দাঁড়াতে পারলো। তবে তাঁত শিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে পরিকল্পনার কথা জানিয়েছে তাঁত বোর্ড। সমিতির মাধ্যমে তাঁত বোর্ড থেকে তাঁত ঋণ সুবিধাটা দিচ্ছি, আবার তারা যদি আমদানি করতে চায় মালামাল সেই সুপারিশ আমরা করে দিই। সিরাজগঞ্জের ৫ উপজেলায় শাড়ি, লুঙ্গি ও গামছা তৈরির যন্ত্র রয়েছে প্রায় ৫ লাখ, আর এই শিল্পের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রায় ১২ লাখ মানুষ। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। একনেক সভা শেষে আগারগাঁওয়ে ব্রিফ করছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। সরাসরি যাচ্ছে সেখানে। অগ্রাধিকার পাওয়ার যোগ্য সেগুলোকে আমরা নতুন প্রকল্প হিসাবেই কিন্তু প্রস্তাব করছি। আজকের প্রকল্পগুলোর কথা একটু বলি। এখানে আমাদের পরিকল্পনা কমিশনের সব সদস্যরা আছেন, কাজেই তারা আরও ভালো বলতে পারবেন এগুলোর কত অর্থায়ন, এর পুরো কত খরচ হবে, এসব কিছু। আজকের একটা প্রকল্প হলো বাখরাবাদ মেঘনাঘাট হরিপুর গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ শীর্ষক প্রকল্প। এটা হলো একটা সংশোধিত প্রকল্প। এটা একটা পাইপলাইন তৈরি করা হবে, গ্যাস পাইপলাইন তৈরি করা হবে। খুব সম্ভব মুন্সিগঞ্জ বা এই এলাকা কয়েকটা জেলা মিলে এই প্রকল্পটা প্রয়োজন এই কারণে যে এটাতে এখন তো গ্যাস না থাকলেও এলএনজি ব্যবহার করা হচ্ছে, কিন্তু অনেকগুলো বিদ্যুৎ কেন্দ্র জ্বালানির অভাবে চালু থাকছে না বা অচিরেই চালু থাকা কঠিন হবে। এই জন্য এই পাইপলাইন প্রকল্পটা আমরা এটা অনুমোদন করেছি। তবে যেটা আগেই বলেছি যে অনুমোদন করাই যথেষ্ট না। আমরা এটা যেই মন্ত্রণালয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, তারা এটা বাস্তবায়নের সময় এই বিশেষ করে যে পাইপলাইন, এটা হলো পাইপটা মানে মানসম্মত কিনা, এখানেই এইসব জায়গাতেই গণ্ডগোলটা হয়। এই পাইপলাইনটা মানসম্মত কিনা এটা যাতে সবসময় যাচাই বাছাই করা হয়, এই নজরদারিগুলো থাকবে। আরেকটা প্রকল্প করা হয়েছে, এটা অত্যন্ত আমাদের এতদিন পড়েছিল, আমরা এটা একটা নীতিগত সিদ্ধান্ত হিসাবেই নিয়েছি। আমরা 2টি মূল্যায়ন এবং উন্নয়ন কূপ প্রাকৃতিক গ্যাসের জন্য, এটা এই জায়গাগুলো আমি ঠিক জানি না, সুন্দরপুর 4 এবং শ্রীকাইল 5, এবং আরও 2টি অনুসন্ধান কূপ, যেটা সুন্দরপুর সাউথ 1 ও জামালপুর 1 খনন প্রকল্প। এই গ্যাস প্রকল্পগুলো আমাদের নিজেদের যে সংস্থা
বাপেক্স এবং আরেকটি সংস্থা আছে সম্পর্কিত, তারাই এটার তাদের আমাদের পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ ব্রিফ করছিলেন। আমরা সরাসরি ছিলাম আগারগাঁওয়ে। নির্মাণের 5 বছরেও চালু হয়নি জয়পুরহাট পৌরসভার আধুনিক ল্যান্ডফিল্ড ও পয়ঃবর্জ্য শোধনাগার। এজন্য পৌরসভা কর্তৃপক্ষের অব্যবস্থাপনা ও গাফিলতিকে দায়ী করছে পৌরবাসী। শহরের যত্রতত্র আবর্জনা ফেলায় নানা সমস্যার কথা জানিয়ে দ্রুত চালুর আশ্বাস সংশ্লিষ্টদের। শাহিদুল ইসলাম সবুজের রিপোর্ট। খোলা আকাশের নিচে ফেলা হয়েছে আবর্জনা, এসব ভাগাড় থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ আর রোগ জীবাণু। জয়পুরহাট সদর উপজেলার কোরেইকাদিপুর এলাকায় 2019 সালে 4.9 একর জমির উপর নির্মাণ করা হয় আধুনিক ল্যান্ডফিল্ড ও পয়ঃবর্জ্য শোধনাগার। তবে নির্মাণের পর থেকে এ প্রকল্পের কার্যক্রম দেখতে পাননি বলে অভিযোগ স্থানীয়দের। এই রাস্তার পাশ দিয়ে যাওয়া যায় না, দুর্গন্ধ, ময়লা আবর্জনা, বাচ্চারা এদিক দিয়ে যাতায়াত করতে পারে না, স্কুলে যাওয়ার সমস্যা। আমাদের বাচ্চা কাচ্চারা অসুখ বিসুখ ফুরায় না, আমার অসুখ বিসুখ ফুরায় না। যে উদ্দেশ্যে এটা তৈরি করা হয়েছে সেটা বাস্তবায়ন করা হয়নি, অর্থটা অপচয় করা হচ্ছে। আমার বিশ্বাস অতি শীঘ্রই এটি চালু করা হবে। যত্রতত্র ও ময়লা আবর্জনা ফেলায় সাধারণ জনগণের সমস্যার কথা জানিয়ে দ্রুত চালু করার আশ্বাস পৌর কর্তৃপক্ষের। পৌর পরিষদ এবং প্রশাসক মহোদয়ের অনুরোধে এবং তাদের কার্যকলাপে আমাদের এই কাজটা যথারীতি খুব দ্রুত সময়ের মধ্যে শুরু হবে। আমাদের প্রশাসক সাহেব দায়িত্ব নিয়েছেন, আমরা সকল কাউন্সিলর ওনাকে নিয়ে আমরা এই ব্যাপারে আলাপ আলোচনা করে আমরা যাতে জনগণ যেন বিভ্রান্ত না হয় এবং জনগণের সুবিধার্থে আমরা এটা করার চেষ্টা করব। জয়পুরহাট পৌরসভার আধুনিক ল্যান্ডফিল্ড ও পয়ঃবর্জ্য শোধনাগার নির্মাণে ব্যয় হয় প্রায় 5,72,00,000 টাকা। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট। নওগাঁয় চলছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সবচেয়ে বড় কারাম উৎসব। মহাদেবপুর উপজেলার নাট্যশাল মাঠে অংশ নিয়েছেন অন্তত 18 সম্প্রদায়ের হাজারো মানুষ। বিস্তারিত জানবো এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী এমআর রকি, যাব তার কাছে। অঞ্চলের অন্তত 18টি সম্প্রদায় আসলে দীর্ঘ প্রতীক্ষায় থাকেন এই দিনটির জন্য। এই অঞ্চলে আসলে এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর সবচাইতে বড় এই উৎসব কারাম উৎসব বলে থাকে। এই উৎসবকে ঘিরে কিন্তু আশপাশের যেসব ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে তারা একটা উৎসবের আমেজে মেতে ওঠেন এবং এই আমেজকে ঘিরে আসলে তরুণ তরুণী আবাল বিদ্যা সকলের ভিতরে একটা উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি এবং প্রতি বছর এই ভাদ্র মাসের আসলে দ্বিতীয় সপ্তাহে এই উৎসবটিকে পালন করা হয়ে থাকে নওগাঁর নাটশাল মাঠে। আজকের এই উৎসবে এই অঞ্চলের যতগুলো ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে অন্তত 18 সম্প্রদায়ের তারা দিনভর তাদের এই উৎসবটি পালন করে থাকেন নেচে গেয়ে। আসলে এই উৎসবকে তারা যে স্মরণ করেন, এই স্মরণের পিছনে তাদের যে ব্যাখ্যা বা তারা যে একটা ধর্মীয় রীতি অনুসরণ করে থাকেন। প্রতি বছর আসলে বাৎসরিক তাদের ভিতরে এক ধরনের যে চেতনা কাজ করে, এই সুখ সমৃদ্ধি এবং প্রকৃতি পূজা শেষ করে তারা কিন্তু তাদের এই পরের দিন এই উৎসবটা করে থাকেন। একটি ডাল পূজাকে ঘিরে এই মূলত উৎসব। আসলে এই অঞ্চলে প্রতি বছর যখন এই উৎসবটি হয় তখন কিন্তু আবাল বিদ্যা বনিতার ভিতরে বাহারি পোশাকের একটা উচ্ছ্বাস, বাহারি পোশাক সেজে তারা কিন্তু এই আনন্দ উৎসবে যোগ দেন। নাটশাল মাঠে আমরা দেখছিলাম বিশেষ করে ক্ষুদ্র নৃগোষ্ঠীর যারা তরুণ তরুণী রয়েছে তাদের দিক থেকে কিন্তু দিনভর নেচে গিয়ে একটা সাঁওতালি ভাষায় গান পরিবেশন করা হচ্ছে এবং বাদ্যর তালে এবং ঢাক ঢোলক এবং পাশাপাশি কিন্তু তাদের যে নিজস্ব সংস্কৃতি আছে এই সংস্কৃতিগুলোকে তারা তুলে ধরছেন। সব মিলিয়ে আসলে একটা প্রাণের উৎসব হিসাবে তারা প্রতি বছর এই আদিবাসী বা ক্ষুদ্র নৃগোষ্ঠী কারাম উৎসব তারা পালন করে থাকেন। এই উৎসব দিনভর চলবে এবং এই উৎসবের পাশাপাশি তাদের কিন্তু আরো বেশ কিছু পূজা অর্চনা রয়েছে। এই অর্চনার মধ্য দিয়ে তাদের এই কারাম উৎসবটি শেষ করবে। এই ছিল নওগাঁর মহাদেবপুরে এই কারাম উৎসবের সার্বিক খোঁজ খবর আমার কাছে। নওগাঁর নাটশাল মাঠ থেকে যোগ দিয়েছেন সহকর্মী এমআর রকি। চাঁপাইনবাবগঞ্জে বিএনপি কর্মী আবুল হোসেন বাবুকে হত্যার ঘটনায় সাবেক আইজিপি শহীদুল হক ও র্যাবের সাবেক ডিজি বেনজির আহমেদ সহ 25 জনের বিরুদ্ধে মামলা গ্রহণ করেছেন আদালত। দুপুরে গোমস্তপুর আমলি আদালতের বিচারক আবু তালেব মামলাটি গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। পাশাপাশি 8 নভেম্বর মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়। 2018 সালের 5 সেপ্টেম্বর ব্রহনপুর বাস স্ট্যান্ডে আবুল হোসেনকে আটক করে র্যাব। পরদিন সন্ধ্যায়
গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গুলিবিদ্ধ মরদেহ ফেরত দেওয়া হয়। এ ঘটনায় চলতি বছরের 12 সেপ্টেম্বর আদালতে মামলার আবেদন করেন নিহতের স্ত্রী জুলেখা বেগম। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। এবং রবি মৌসুমের আগেই বরেন্দ্র অঞ্চলে সারের তীব্র সংকট, 50 কেজির বস্তায় দাম বেড়েছে 250 টাকা পর্যন্ত মজুত করছে অসাধু ব্যবসায়ীরা, অভিযোগ কৃষকের। এ ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো খুলনা বিভাগের আয়োজন নিয়ে, সঙ্গে থাকুন সময়।